Hello and welcome everyone to my channel Excel in English. আশা করি তোমাদের ফাইনাল এক্সামের প্রিপারেশন খুব ভালো চলছে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে রিসেন্টলি প্রকাশিত মডেল কোয়েশ্চেন সেট থেকে গ্রামার পোর্শনে প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। দেখো এই বইতে টোটাল 8টা সেট আছে এবং একদম শেষে একটা কোয়েশ্চেন ব্যাংক মতন দিয়েছে। আজকের ভিডিওতে আমরা প্রথম 4টে মডেল কোয়েশ্চেন সেট থেকে প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। সো লেটস স্টার্ট। দেখো গ্রামার পোর্শন থেকে টোটাল 5 মার্কস থাকবে। প্রথম প্রশ্ন 2 মার্কসের। এখানে দুখানা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে। এই প্রশ্নেই থাকছে আমাদের জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন হলো I don't think I will be able to make it. I missed the bus. Combine the given sentences to form a complex sentence. এখানে বলা হয়েছে এই দুটো বাক্যকে জয়েন করে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। সবাই জানো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কি, তাও একটু বলে দিই। সহজ কথায় যেখানে একটা মেইন ক্লজ বা প্রধান বাক্য থাকে এবং তার ওপর নির্ভর করে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজেস বা অপ্রধান বাক্য থাকে, তাকেই বলে কমপ্লেক্স সেন্টেন্স। এবার এই ক্লজেস গুলো সাধারণত বিকজ, সিন্স, অলদো, ইফ, হুইচ, ওয়েন, দ্যাট এই ধরনের লিঙ্কার্স দিয়ে যুক্ত হয়। এবার এখানে দেখো প্রথম বাক্যে বলা হয়েছে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট। আমার মনে হয় আমি পৌঁছতে পারবো না। আর দ্বিতীয় বাক্যে সেই পৌঁছতে না পারার কারণ বলে দেওয়া হয়েছে আই মিসড দ্য বাস। আমি বাসটা মিস করেছি। যখন একটি বাক্য অন্য বাক্যের কারণ বোঝায় তখন আমরা খুব সহজেই বিকজ বা অ্যাজ ব্যবহার করতে পারি এবং সেই দুটোকে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট বিকজ আই মিসড দ্য বাস। এরপরে নেক্সট প্রশ্ন হলো স্প্লিটিং বা বিভাজন। Nobody knew where to go, comma, so we asked some random people for directions to the hills. Split into two simple sentences. তাহলে এখানে একটা বড় বাক্যকে ভেঙে দুটো সিম্পল সেন্টেন্সেস তৈরি করতে হবে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য মানে হলো যেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্রই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। এবার এই সেন্টেন্সে দেখো দুটো আলাদা কাজের কথা বলা হচ্ছে। Nobody knew where to go, কেউ জানতো না কোথায় যেতে হবে। So we asked some random people for directions to the hills. তাই আমরা কিছু অচেনা মানুষকে পাহাড়ের পথে নির্দেশ জিজ্ঞাসা করলাম। এবার এই দুটো অংশকে আমরা আলাদা করে দিলাম আর এই সো লিঙ্কারটাকে সরিয়ে দিলাম, তাহলেই আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর। Nobody knew where to go, the first simple sentence. We asked some random people for directions to the hills. পেয়ে গেলাম আমাদের সেকেন্ড সিম্পল সেন্টেন্স। শুধু মনে রাখবে স্প্লিট করার পর প্রতিটি সেন্টেন্স যেন আলাদাভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। নেক্সট সেকশনে fill in the blanks with articles and prepositions থাকছে। আচ্ছা এখানেও দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 3। প্রথম প্রশ্নটা দেখো fill in the blanks with suitable articles and prepositions. Dash large house dash the south side of Grosvenor Square was all ablaze dash 10 o'clock. প্রথমে একটা লার্জ হাউস বা বড় বাড়ির কথা বলা হচ্ছে। যে কোনো সাধারণ বাড়ির কথা কিন্তু বলা হয়নি, একটি বিশেষ বাড়ি which was all ablaze। মনে রাখবে all ablaze মানে এখানে আগুন লাগা নয়, বরং বাড়িটি আলোকসজ্জায় সেজে উঠেছিল। ইট ওয়াজ ব্রাইটলি লিট। এবার যেহেতু একটি নির্দিষ্ট বাড়ির উজ্জ্বল অবস্থার কথা বলা হয়েছে তাই আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। দ্য লার্জ হাউস on the south side of Grosvenor Square. On the south side কেন, অবস্থান বোঝাতে আমরা on preposition ব্যবহার করি। এরপর at 10 o'clock, কারণ পার্টিকুলার নির্দিষ্ট সময় বোঝাতে আমরা at preposition ব্যবহার করি। By the way, this sentence is from
অ্যান্থনি ট্রলপস নভেল দ্য ওয়ে উই লিভ নাও। এখানে আসলে একটা হাউস পার্টির বর্ণনা চলছে। The large house on the south side of Grosvenor Square was all ablaze at 10 o'clock, অর্থাৎ রাত 10টার সময় গ্রসভেনার স্কোয়ারের দক্ষিণ দিকের সেই বিশাল বাড়িটি আলোয় ঝলমল করে উঠেছিল। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে ন্যারেশন চেঞ্জের ওপর। Alice said, "The train left as soon as I reached the station." এখানে তারপরে ওরাই কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছে, বাট ইন অ্যান ইনকমপ্লিট ওয়ে। Alice said that dash sooner did she reach the station dash the train dash। দেখো, যখন আমরা as soon as যুক্ত করে বাক্যকে no sooner than দিয়ে পরিবর্তন করি, তখন কিন্তু বাক্যের টেন্স এবং গঠন খেয়াল রাখাটা খুব জরুরি। no sooner দিয়ে শুরু করলেই জানবে তারপরেই কিন্তু একটা অক্সিলারি ভার্ব যেমন ডিড বা হ্যাড বসে। এবার এখানে as soon as এর বদলে বসলো no sooner, তাই তারপরে বসছে ডিড, তাই রিচড হয়ে যাচ্ছে অবভিয়াসলি রিচ, এবং তার সঙ্গে বসছে no sooner ব্যবহার করছি তাই অবশ্যই বসাতে হবে দেন, আর শেষে দ্য ট্রেন লেফট। তাহলে আশা করি স্ট্রাকচারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। নাও কাম টু দ্য নেক্সট মডেল সেট। সেম প্যাটার্ন, স্প্লিটিং অ্যান্ড জয়নিং। এখানেও সেরকমই আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন্স। প্রথম বাক্যটা থাকছে টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। এখানে দেখো টেকিং পিটি অন দ্য মাউস অংশটা একটা পার্টিসিপিয়াল ফ্রেজ। এই বাক্যে দেখো অ্যাকচুয়ালি দুটো কাজের কথা বলা হয়েছে। টেকিং পিটি অন দ্য মাউস প্রথম অংশ থেকে আমরা পাচ্ছি জাদুকর ইঁদুরটির ওপর দয়া করলো। দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট, সেই জাদুকর সেটিকে তারপর বিড়ালে পরিণত করলো। তাহলে সিম্পল সেন্টেন্সেস তৈরি করতে গেলে আমাদের এই কাজ দুটোকে আলাদা করতে হবে এবং দুটো সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। কিভাবে লিখবো সেটা? আমাদের ফার্স্ট সেন্টেন্স তাহলে হবে দ্য ম্যাজিশিয়ান টুক পিটি অন দ্য মাউস, আর সেকেন্ড হবে হি টার্নড ইট ইনটু আ ক্যাট। ব্যাস হয়ে গেল টু সিম্পল সেন্টেন্সেস। নেক্সট কোয়েশ্চেন, টিনা হ্যাড টু প্রেজেন্ট দ্য পেপার টুডে, Nancy volunteered to do it. Join the two sentences to form a compound sentence. এবার কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য মানে হলো যখন আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস বা স্বাধীন বাক্যকে আমরা যখন অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট এই ধরনের কনজাংশনস দিয়ে যুক্ত করি। এবার খেয়াল করো, প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে টিনার পেপার প্রেজেন্ট করার কথা ছিল, আর দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে ন্যান্সি সেই কাজটি নিজের থেকেই করতে চাইলো। তাহলে কি দেখছি, দুটো বাক্যের মধ্যে একটা কন্ট্রাস্ট, একটা বিপরীত ভাব আসছে। বিপরীত ভাব বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? বাট। তাই কি উত্তর লিখবো? টিনা হ্যাড টু প্রেজেন্ট দ্য পেপার টুডে, কমা, বাট ন্যান্সি ভলেন্টিয়ার টু ডু ইট। খেয়াল রাখবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস যখন জয়েন করবে তখন বাটের আগে অবশ্যই কমা ব্যবহার করবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম প্রশ্ন, এপিগ্রাফি had been a lively political dash religious activity। এখানে দুটো adjectives political আর religious একসঙ্গে একটা অ্যাক্টিভিটিকে বর্ণনা করছে, তাই এখানে আমরা and বসাবো। নেক্সট কি পাচ্ছি? ড্যাশ দ্য সাবকন্টিনেন্ট, কোনো বড় জায়গা বা অঞ্চলের ক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি, তাই এখানে ইন ব্যবহার করব। নেক্সট, ড্যাশ দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডিয়ান লিটারেচার ইন দ্য ফাইনাল সেঞ্চুরিজ বিসি। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট ঘটনার শুরু হওয়ার পর থেকে বোঝানো হয়েছে।
দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ ভারতীয় সাহিত্য আগমনের সময় থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে কিছু চলে আসছে এটা বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, তাই এখানে আমরা সিন্স লিখব। তাহলে কি বোঝাচ্ছে? যে এপিগ্রাফি মানে শিলালিপি খোদাইয়ের কাজ একটি প্রাণবন্ত রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে প্রচলিত ছিল ভারতীয় সাহিত্যের সূচনা হওয়ার পর থেকে খ্রিস্টপূর্ব শেষ কয়েকটি শতাব্দীগুলোতে। ওকে, সো নেক্সট কাম টু দ্য ন্যারেশন চেঞ্জ। এখানে কি বলা হচ্ছে? রোহান সেড, we represented our school in the inter-school football championship and we are the winners. Rohan said that they dash represented dash school in the inter-school football championship and they dash the winners. ন্যারেশন চেঞ্জের সময় আমাদের টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটা সেড পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচে রিপ্রেজেন্টেড সিম্পল পাস্ট টেন্স থেকে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, তাই লিখবো হ্যাড রিপ্রেজেন্টেড। আওয়ার স্কুল বা আমাদের স্কুল চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? দেয়ার স্কুল। অ্যান্ড we are the winners, এই আরটা সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে চেঞ্জ হয়ে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে were। নেক্সট মডেল কোয়েশ্চেন পেপার সেট 3। এখানে বলা হচ্ছে the boy walked along the quiet hill road, he noticed the scent of wild flowers in the garden, a sudden drizzle began making the path slippery, join into complex sentence। তাহলে এখানে আমরা তিনটে আলাদা আলাদা সেন্টেন্সেস পাচ্ছি। সেই ছেলেটির নিস্তব্ধ পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা, বাতাসে বুনো ফুলের গন্ধ পাওয়া এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়ে পথটিকে পিছল করে তোলা। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সময় বা কারণ দিয়ে আমরা সম্পর্ক নির্ধারণ করি, তাহলে এখানে আমরা সেভাবেই জয়েনটা করতে পারি। প্রথমে লিখবো while walking along the quiet hill road। তাহলে এখানে দেখো while ব্যবহার করে আমরা সময়টা বুঝিয়েছি। The boy noticed the scent of wildflowers in the air, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। Just as a sudden drizzle began, just as বোঝাচ্ছে ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। Which made the path slippery, which দিয়ে এই ড্রিজলের রেজাল্ট বা ফল বোঝানো হয়েছে। তাহলে এইভাবেই আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি ফ্রম 3 সেপারেট সেন্টেন্সেস। নেক্সট আসছে স্প্লিটিং। Bimala felt torn between her loyalty to her husband and the excitement of nationalist politics, which stirred her imagination and challenged her values. Split into two simple sentences. এই বড় সেন্টেন্সটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের বিমলা চরিত্রকে নিয়ে। এখানে মূলত দুটি প্রধান বিষয় আছে। এক হচ্ছে বিমলার মনের দ্বন্দ্ব, দুই ন্যাশনালিস্ট পলিটিক্স বা জাতীয়তাবাদী রাজনীতির এক্সাইটমেন্ট বা উত্তেজনা কিভাবে তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিল। তাহলে আমরা সেভাবেই স্প্লিটিংটাও করব। ফার্স্ট সেন্টেন্স হবে Bimala felt torn between her loyalty to her husband and the excitement of nationalist politics। প্রথমটা যেমন আছে সেরকম লিখে দিলাম। এরপরে সেকেন্ড সেন্টেন্স করতে গিয়ে আমরা কি করব? The excitement stirred her imagination, comma challenging her values। এখানে আমরা which তুলে দিয়ে মূল বিষয়টি অর্থাৎ এক্সাইটমেন্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আর চ্যালেঞ্জড কে চ্যালেঞ্জিং করে লিখছি, মানে পার্টিসিপল হিসাবে ফাংশন করছে। সেই এক্সাইটমেন্ট বা উত্তেজনার একটা প্রভাব বা অবস্থা বর্ণনা করছে
একটা অ্যাডজেক্টিভ এর মতন ফাংশন করছে। এইভাবে আমরা দুটো আলাদা স্বতন্ত্র সিম্পল সেন্টেন্সেস তৈরি করতে পারছি। এরপর শূন্যস্থান পূরণ। দ্য মেয়র অ্যাড্রেসড ড্যাশ প্রেস কনফারেন্স ইয়েস্টারডে। মেয়র গতকাল একটি সাংবাদিক সম্মেলন করেছেন। যেহেতু এটি একটি সাধারণ ঘটনা এবং কোনো নির্দিষ্ট প্রেস কনফারেন্সের উল্লেখ আগে ছিল না, তাই এখানে বসবে এ। The mayor addressed a press conference yesterday emphasizing the city's commitment dash reducing traffic congestion. কমিটমেন্ট শব্দটির পর সাধারণত প্রেপোজিশন টু বসে, কমিটমেন্ট টু সামথিং, তাই এখানে হবে কমিটমেন্ট টু রিডিউসিং। ওকে, নেক্সট হি সাইটেড রিসার্চ স্টাডিজ ড্যাশ আরবান প্ল্যানিং অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি টু সাপোর্ট নিউ পলিসিস। স্টাডিজ বা গবেষণা যখন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে হয় তখন আমরা অন ব্যবহার করি, তাই এখানে প্রেপোজিশন অন বসবে। বেশ, দিস ওয়াজ ইজি। আমাদের এই নেক্সট প্যাসেজটা খুব স্পেশাল। এটা চার্লস ডিকেন্সের ফেমাস নভেল গ্রেট এক্সপেকটেশনস থেকে। পিপ ওয়াকড থ্রু ড্যাশ foggy streets of লন্ডন। এখানে লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তাগুলোকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই বসবে ডেফিনিট আর্টিকেল দ্য। থিঙ্কিং ড্যাশ দ্য মিস্টিরিয়াস বেনিফ্যাক্টর হু হ্যাড চেঞ্জড হিজ লাইফ। কারো সম্পর্কে ভাবা বোঝাতে থিঙ্ক ভার্বটার পর অফ বা অ্যাবাউট এই দুটোই ব্যবহার করা যায়, তবে এখানে থিঙ্কিং অফটাই বেশি সুইটেবল। হি পাসড সেভারাল শপস ড্যাশ অ্যাডভার্টাইজমেন্টস ফর নিউ বুকস অ্যান্ড ট্রিঙ্কেটস গ্লিমিং ইন দ্য ডিম লাইট। দোকানগুলোর সঙ্গে বিজ্ঞাপন থাকছে, এই সম্পর্কটা বোঝাতে আমরা উইথ প্রেপোজিশন ব্যবহার করব। Model question paper set 4. The rain stopped. We decided to go for a walk. The air was fresh and cool. Join into complex sentence. দেখো, যেমনটা আগেই বললাম যে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তৈরি করার সময় আমরা বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক খুঁজি। এখানে মূল বিষয় হচ্ছে হাঁটতে যাওয়া, যেখানে বৃষ্টির থামাটা হচ্ছে টাইম আর সতেজ ঠান্ডা বাতাস হলো সেই হাঁটতে যাওয়ার রিজন বা কারণ। তাহলে আমরা when এবং because ব্যবহার করে এই বাক্যগুলোকে সহজেই জুড়তে পারি। তাহলে প্রথমে আমরা সময়ের জন্য নিয়ে আসছি when the rain stopped, we decided to go for a walk, এটাই হচ্ছে আমাদের মূল ক্লজ। এরপর কারণের জন্য because লিখলাম, because the air was fresh and cool। তাহলে কত সহজেই একটা বাক্যেই আমরা সবকটা তথ্যকে সাজিয়ে ফেললাম আর একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি। নেক্সট আসছে স্প্লিটিং। Marceau felt no sorrow at his mother's funeral because he could not understand why society demanded emotions he did not feel. Split into two simple sentences. ওকে, এই সেন্টেন্সটা বিখ্যাত লেখক আলবেয়ার ক্যামুর উপন্যাস দ্য স্ট্রেঞ্জার থেকে। এটা স্প্লিট করা খুব ইজি। জাস্ট রিমুভ দ্য কনজাংশন বিকজ। তাহলে প্রথম সেন্টেন্স আমরা কি পাচ্ছি? মার্সো ফেল্ট নো সরো অ্যাট হিজ মাদার্স ফিউনারাল। তার মায়ের শেষকৃত্যে সে কোনো শোক অনুভব করেনি। একটা সম্পূর্ণ তথ্য দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি হচ্ছে। সেকেন্ড সেন্টেন্স, he could not understand society's demand for unfelt emotions. এখানে দেখো, আমরা জানি যে সিম্পল সেন্টেন্স আমরা একটাই ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারি, তাই why society demanded এটাকে আমরা ছোট করে লিখে দিচ্ছি society's demand। নেক্সট, ইমোশনস he did not feel, এই পার্টটা একটু বুঝতে হবে। যেহেতু বললাম একটাই ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারি, আমরা he did not feel আবার লিখতে পারি না, তাই এখানে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। আমরা আন প্রেফিক্স ব্যবহার করে ফেল্ট শব্দটাকে নেগেটিভ করেছি
এবং ইমোশনস এর আগে সেটাকে নিয়ে আসা হয়েছে, ফলে অর্থ একই থাকছে। আনফেল্ট ইমোশনস, যেসব আবেগ সে অনুভব করেনি। তাহলে এইভাবে আমরা দুটো সিম্পল সেন্টেন্সেস পেয়ে যাচ্ছি। লাস্টে আবার শূন্যস্থান পূরণ। Despite dash growing awareness about climate change. প্রথমে গ্রোয়িং অ্যাওয়ারনেস বা ক্রমবর্ধমান সচেতনতার কথা বলা হচ্ছে। যেহেতু একটি নির্দিষ্ট বিষয়, দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সচেতনতাকে বোঝানো হচ্ছে, তাই এই শূন্যস্থানে বসবে ডেফিনিট আর্টিকেল দা। Few people take meaningful action dash a global scale. এবার ইংলিশ গ্রামারে দেখো, যখন আমরা কোনো কিছুর এক্সটেন্ট, লেভেল বা স্কেল বোঝাই, তখন তার আগে সাধারণত অন প্রেপোজিশন বসে। অন আ গ্লোবাল স্কেল, এটা একটা ভীষণই কমন এবং ফিক্সড ইউসেজ। Scientists emphasize the need for collaboration between nations, but progress often stalls due to differences dash policy and priority. দেখো, যখন কোনো নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে ডিফারেন্সেস বা পার্থক্য বোঝানো হয়, তখন ডিফারেন্সেস এর পরে ইন বসে। যেমন ডিফারেন্সেস ইন ওপিনিয়ন, ডিফারেন্সেস ইন কালার, এটসেট্রা। এখানে পার্থক্যটা কোন ক্ষেত্রে? পলিসি মানে নীতি, এবং প্রায়োরিটি মানে অগ্রাধিকারের ক্ষেত্রে, তাই এখানে ইন প্রেপোজিশন বসবে। বেশ, এটা তো ইজি ছিল। এর পরের প্যাসেজটা জেন অস্টেনের বিখ্যাত নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিসের উপর বেসড। অ্যাট ড্যাশ ফার্স্ট বল ইন মেরিটন। ফার্স্ট, সেকেন্ড এই ধরনের অর্ডিনাল নাম্বারের আগে সবসময় দা বসে, তাই এখানে হবে দা ফার্স্ট বল। এলিজাবেথ বেনেটস কুইক উইট immediately attracted attention, though Mr. Darcy appeared indifferent dash her charms. Indifferent কারো প্রতি উদাসীন থাকা বোঝাতে indifferent এর পরে to preposition বসে। Later, his pride gave way to admiration, revealing the tension dash manners and morals in Austen's world. আমরা জানি সাধারণত দুটো জিনিসের মধ্যে তুলনা, সম্পর্ক বা দ্বন্দ্ব বোঝাতে আমরা বিটুইন এই প্রেপোজিশনটা ব্যবহার করি। এখানেও দুটো নির্দিষ্ট বিষয়ের মধ্যেকার টেনশন বা উত্তেজনার কথা বলা হয়েছে, একটা দ্বন্দ্ব বোঝানো হয়েছে। ম্যানার্স মানে আচার আচরণ বা সামাজিক আদব কায়দা, এবং মরালস মানে নৈতিকতা, তাই এখানে বিটুইন বসাতে হবে। বেশ, এর সাথেই আমাদের ফোর্থ মডেল কোয়েশ্চেন সেট আলোচনা এখানে শেষ হচ্ছে। এর পরের চারটে সেটের গ্রামারের প্রশ্ন উত্তরের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব। টিল দেন, স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।